দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভির নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুসহাত সাওম। এনটিভির নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ার 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে 45 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন বেলা 11:30 থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 26 জুন পর্যন্ত। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে রাগার রহমানের প্রদর্শনী আনফ্যামিলিয়ার অ্যাফিনিটি। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 30 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরে বাইরে। ওদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দাও। What do you mean? মিস্টার আনিস অ্যাডমিটেড, আপনার আমাকে দরকার। আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না। আমি তো বাপের বাড়িতে আসছি, এখানে জামাইকে আনতেই হবে কেন? বিয়ে করবো কখন করলাম? তোরা প্রেম করতেছো কেন? আমি অ্যাটলিস্ট আমার সন্তানের জন্ম তারিখটা মনে রাখতে চাই। ওদেরকে ব্যাংকগ্রাফট না করা পর্যন্ত আমি ছাড়ছি না। কোম্পানির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বলো কেমন করে ঘরে বাইরে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি চিত্রশিল্পী আশরাফুল হাসান। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন ভাইয়া? ভালো আছে, আপনি ভালো আছেন? আমি তো ভালো আছি, আপনাকে পেয়ে খুবই ভালো লাগছে। আমরা জানি যে গ্যালারি কায়ার 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি দলীয় চিত্র প্রদর্শনী চলছে 45 জন শিল্পীর, এবং সেই 45 জন শিল্পীর মধ্যে আপনি একজন। 45 জন শিল্পীর 73টি চিত্রকর্ম নিয়ে এই এক্সিবিশন শুরু হয়েছে 12 জুন থেকে এবং এটা চলবে 26 জুন পর্যন্ত। একটু জানতে চাই যে এই এক্সিবিশনের সাথে সম্পৃক্ত থাকতে পেরে কেমন লাগছে? অবশ্যই আমার অনেক ভালো লাগছে। এই প্রদর্শনীতে বাংলাদেশ এবং ভারতের অনেক সিনিয়র শিল্পীরা আছেন, যাদের মধ্যে অনেকেই এখন আর বেঁচে নেই। তো তাদের সাথে আমি থাকতে পেরে তাদের কাজের সাথে আমার কাজ প্রদর্শিত হচ্ছে, এটা আমার জন্য অনেক আনন্দের এবং আমি মনে করি এতে আমি নিজেকে অনেক সম্মানিত বোধ করতেছি যে তাদের কাজের সাথে আমার কাজও প্রদর্শিত হচ্ছে। ডেফিনেটলি এটা ভীষণ ভালো লাগার একটি বিষয়। বলছিলাম যে 45 জন শিল্পীর মোট 73টি শিল্পকর্ম নিয়ে এই প্রদর্শনী, সেখানে আপনার কতগুলো চিত্রকর্ম রয়েছে? আমার একটা চিত্রকর্ম আছে ওখানে। আচ্ছা। আর মানে এর মধ্যে অনেকের একাধিক কাজ আছে। এটা কারো কারো একটু বড় পেইন্টিং, আবার কারো ছোট পেইন্টিং। তো ওটা মিলেই বেসিক্যালি স্পেসগুলা। এটা কি যখন গ্যালারি কায়ার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই এক্সিবিশনের আয়োজন করা হচ্ছিল বা প্ল্যানিং এর কাজ চলছিল, তখন কি কোনো টপিক বা কোনো বিষয়বস্তু বেঁধে দেওয়া হয়েছিল নাকি শিল্পীদের? না, এটা স্বাতন্ত্রিক যে বৈশিষ্ট্য, এটা শিল্পীদের প্রত্যেকেই তার নিজের মতো করে ছবি প্রদর্শনীর জন্য দিয়েছেন এবং ওই ছবি যার স্টাইলের কাজ প্রদর্শিত হচ্ছে। এখানে বিশেষ কোনো বিষয়বস্তু বা এরকম কিছু নেই। আচ্ছা,
এক্সিবিশনের শুরুটা যেহেতু 12 তারিখ থেকে অর্থাৎ 12 জুন, সেদিন নিশ্চয়ই আপনি উপস্থিত ছিলেন জি, এবং জি, অতিথিরাও আমি- ছিল। জি, জি, সবকিছু মিলিয়ে পরিবেশটা কেমন ছিল? অনেক অনেক ভালো ছিল, যদিও দিন খুব বৃষ্টি ছিল। আচ্ছা। আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে কষ্ট গেছে। হয়ে গেছে, কারণ একদম এক্সিবিশনটা উদ্বোধন হওয়ার আগেই খুব ঝুম বৃষ্টি ছিল। বেসিক্যালি রাস্তায় কয়েকটা জায়গায় পানি জমে গেছিল। এক্সিবিশনের যে প্রধান অতিথি ছিলেন আমেরিকান অ্যাম্বাসেডর, উনিও একটু আসতে লেট করছিলেন। সব মিলে বেসিক্যালি হচ্ছে যে বৃষ্টির জন্য একটু দেরিতে শুরু, কিন্তু বৃষ্টিটা যখনই থেমে গেল সবাই আবার চলে আসলেন এবং বেশ আনন্দ ঘন এবং সুন্দর একটা আয়োজন হলো আর কি। তো আমার ভালো লাগছে এবং সবার সাথে ওখানে দেখা হলো, কথা হলো প্রদর্শনী নিয়ে। এটা রিইউনিয়নের মতন, এতজন শিল্পী রিইউনিয়নের মতো সবাই বেসিক্যালি একসাথে। হচ্ছে প্রত্যেকটা এক্সিবিশনেই যখন উদ্বোধনী অনুষ্ঠানটা হয়, হ্যাঁ, আমরা সব শিল্পীরা যাই। তার মধ্যে বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়ার যারা বেসিক্যালি কালচারাল অ্যাক্টিভিটিসগুলা আপনার কাভারেজ দেন, তারা যান, তাদের সাথে দেখা হয়, তাদের সাথে কথা হয়। এটা অনেকটা হচ্ছে এক ধরনের মত বিনিময় হয়। আবার দেখা যাচ্ছে যে কোনো একজন শিল্পীর সাথে হয়তো দেখা যাচ্ছে যে গত 4-5 মাস হয়তো দেখা হলো না, হঠাৎ করে তখন দেখা হলো, তখন আবার হয়তো একটা শেয়ারিংটাও হলো যে এখন কি রকম কাজ করতেছেন বা আমি কি করতেছি, কি চিন্তা করতেছি। আসলেই তাই, আসলেই। তো এই যে বিষয়গুলো, এগুলো আসলে মানে একটা প্রদর্শনী শুধু ছবি দেখার সাথে কিন্তু এই শেয়ারিংগুলো কিন্তু হয়। খুব গুরুত্বপূর্ণ এটা। এটা গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে যে অবধারিতভাবে। পারস্পরিক যে মত বিনিময়, যেটা হ্যাঁ। যে সেটা শিল্পকে এগিয়ে sharing। নিতে সাহায্য করে। অবশ্যই, অবশ্যই। আপনার গ্যালারি কায়ার সাথে তো এর আগে আপনার কাজ হয়েছে, কারণ আপনার 5টি সোলো এক্সিবিশন হয়েছে, তার মধ্যে কয়েকটি গ্যালারি কায়াতেও হয়েছে। 5টির মধ্যে 4টি গ্যালারি কায়াতে আছে। আচ্ছা, তাহলে গ্যালারি কায়ার সাথে আপনার একটা অন্যরকম ইমোশনাল জায়গা আছে আমি বলবো। কোনো একজন শিল্পীকে সামনে তুলে ধরবার জন্য গ্যালারি কত বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন, এবং সেখানে গ্যালারি কায়া কিভাবে কাজ করছে? একজন শিল্পীকে তুলে ধরার ক্ষেত্রে গ্যালারি আমি মনে করি যে মূল ভূমিকাটা পালন করে। কারণ ধরেন আমরা শিল্পীরা আমাদের শিল্পকর্মগুলো তৈরি করি, যিনি পেন্টিং করেন বা স্কাল্পচার করেন, যাই করেন, কিন্তু এটা তো কোথাও না কোথাও তো এক্সিবিট করতে হবে। সে এক্সিবিট করার স্থানটাই তো হলো গ্যালারি, মানে দর্শকদের কাছ পর্যন্ত পৌঁছানো। এবং গ্যালারির তার একটা জগৎ আছে বা তার একটা আলাদা crowd আছে। পরিমণ্ডল আছে। উনি তাদের কাছে এই যে শিল্পীকে তুলে ধরেন, শিল্পীর কাজ তুলে ধরেন, শিল্পীর চিন্তাভাবনাগুলোকে তুলে ধরেন। তো সেই ক্ষেত্রে তো একটা গ্যালারি, এবং আমি মনে করি একজন মানুষ বেঁচে থাকার জন্য তার যেমন প্রত্যেকটা অঙ্গ দরকার, তেমনি শিল্পকর্মের সাথেও গ্যালারির তার যোগাযোগটা ঠিক ওরকম। একদম, মানে এটা পার্ট অফ লাইফ এবং যে পার্ট অফ বডি, যেটাকে যদি Part আমরা of বলতে art. পারি। ইয়েস, অবশ্যই। কারণ গ্যালারি এবং শিল্পী একে অন্যের পরিপূরক। শিল্পী ছাড়া যেমন গ্যালারির কোনো কাজ নাই, আবার গ্যালারি ছাড়া শিল্পী কাজ করে এই মানে শিল্পকর্ম তো দর্শকের কাছে নিয়ে যেতে হবে। তো দর্শকের কাছে নিয়ে যাওয়ার মাধ্যমটা হলো গ্যালারি। গ্যালারি, গ্যালারির মতো করে চেষ্টা করে নানাভাবে যে উনি ওই শিল্পীদের কাজ কিভাবে দর্শকের কাছে নিয়ে যেতে পারেন, এটা নানাভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। কখনো দেখা যাচ্ছে এখন তো ধরেন নানা রকম অপশানও তৈরি হয়েছে, যেমন ধরেন গ্যালারির হয়তো ওয়েবসাইট আছে, গ্যালারি হয়তো ওয়েবসাইটে কাজগুলো দেন। তারপরে নানা ধরেন প্রিন্ট মিডিয়া বলি, ইলেকট্রনিক্স মিডিয়াগুলিতে আর্টিস্টদের কাজ সম্পর্কে ওখানে নানা ধরনের প্রচারণা হয়। সব মিলিয়ে গ্যালারি একদম আমি মনে করি এটা একটা খুব ভাইটাল একটা রোল প্লে করে, যে একজন শিল্পীকে দর্শকের কাছে নিয়ে যাওয়ার জন্য এবং শিল্পীকে খুঁজে বের করে নিয়ে আসার ক্ষেত্রে, তার ভাবনাটা প্রকাশের ক্ষেত্রে, উপস্থাপনের ক্ষেত্রে। আপনার প্রথম সোলো এক্সিবিশন বা একক প্রদর্শনী কবে হয়েছিল, কোথায় হয়েছিল? প্রথম একক প্রদর্শনী হয়েছিল চট্টগ্রামে। আচ্ছা, 2005 সালে।
আমি পড়াশোনা করছি যেহেতু চট্টগ্রামে, তো চট্টগ্রাম আলিয়াস প্রসে প্রথম আমার শোটা হয়, সলোটা করি, এবং সেই সলো এক্সিবিশনটাই আবার ঢাকা আলিয়াস প্রসেসে সেম এক্সিবিশন সেম এক্সিবিশনটা, ওটা আলিয়াস প্রসেসেই ওরা এক্সিবিশনটা অর্গানাইজ করছেন। সেক্ষেত্রে ওনারা ওইভাবেই চিন্তা করে অর্গানাইজ করছেন যে এই এক্সিবিশনটা চট্টগ্রামে হবে, দেন ঢাকায় হবে আচ্ছা। একই এক্সিবিশনটা। তো এরপরে আমার যতগুলা একক প্রদর্শন হয়েছে সবগুলো আমি গ্যালারি গ্যালারিতে কায়াটা করেছেন। প্রথম সবকিছুর প্রতি না একটা আলাদা রকমের আবেগ থাকে, এবং আবার একই সাথে নার্ভাসনেসও থাকে, এক্সাইটমেন্টও থাকে। অবশ্যই। আপনার প্রথম যখন এক্সিবিশনটা হচ্ছিল বা প্রি প্ল্যানিং করছিলেন, তখন আসলে কি ভাবনা কাজ করেছিল, কি ধরনের কাজ করতে চান? তখনও কি আপনার সেই স্বকীয়তা তৈরি হয়েছিল কিনা, একজন শিল্পীর যে স্বকীয়তা থাকে? যেটা হয়, আমরা যে একাডেমিতে যখন আমরা পড়াশোনা করি, আমরা বেসিক্যালি আমরা যখন মাস্টার্সের কাজগুলো করি তখন কিন্তু এক্সপেরিমেন্টাল কাজ করি। তো আমি মাস্টার্সটা কমপ্লিট করার পর আমি প্রথম সলো এক্সিবিশন করি, ফলে ওখানে আমার সবগুলো কাজই ছিল এক্সপেরিমেন্টাল কাজ। আচ্ছা। এবং সেটার কন্টিনিউশন এখনো আছে। তো বলতে পারি যে আমার প্রথম প্রদর্শনী থেকেই আমার মূলত সৃজনশীল কাজগুলোর নিজের স্টাইল তৈরি করার যে প্রচেষ্টা, এবং সেটা এখনো চেষ্টা করে যাচ্ছি। আপনি ফিগারেটিভ কাজ খুব বেশি করেন, এবং নিউজ পেপার আছে, সেখানে ফিগার আছে, মানে এই যে একটা কনসেপ্ট ভিন্ন রকম ভাবে উপস্থাপনের ক্ষেত্রে এই বিষয়টি কিভাবে আসলো আপনার মধ্যে? প্রথমত আমি ফিগার এবং গাছ, এটাকে আমি এক ধরনের আপনার ট্রান্সফরমেশন তৈরি করি। এটা এক ধরনের রূপান্তর করা, যে একটা মানুষকে একটা গাছের মধ্যে দেখা, বা একটা গাছকে আবার একটা মানুষের মতো করে দেখা। এই চিন্তাটা মাথায় আসে আমার, আমি যখন গ্র্যাজুয়েশন লেভেলে আমি যখন আউটডোরে কাজ করতাম। বেসিক্যালি আমি তখন চট্টগ্রাম আর্ট কলেজে পড়াশোনা করতাম। তো আমার কলেজে আসা যাওয়ার পথ ছিল চিটাগাং সিআরবি হিল। আচ্ছা। ওখানে অনেক বড় বড় পুরনো গাছ ছিল। তো সেই গাছের মধ্যে দেখা যাচ্ছে যে কোথাও একটা খুব গাছের কাণ্ডটা পচে গিয়ে ওখানে একটা খুব গর্ত হয়। তো ওই জিনিসগুলো তখন যখন গাছটা স্টাডি করতাম বা গাছের শিকড়, তখন ওই জিনিসগুলো চোখে পড়তো। এবং চোখে পড়তে তখন একটা ভাবনা আসলো যে এই যে গাছের এই যে কাণ্ডটা পচে যাচ্ছে, নিশ্চয়ই গাছের যেহেতু প্রাণ আছে, তার তো হয়তো একটা বেদনা হচ্ছে, হয়তো সে আমাদেরকে জানাইতে পারতেছে না। আমরা যেরকম চিৎকার করি বলতে পারি, গাছ তো বলতে পারে না। আবার কখনো মনে হতো যে এখন এগুলো অনেক কমে গেছে, যে দেখা যাচ্ছে যে একটা সাইনবোর্ড বা কোনো একটা কোচিং সেন্টারের কোনো একটা অ্যাড দিতে হবে, ওটা আগে এখন তো প্রিন্টেড নানা জিনিস করে লাগাই দিয়ে, বেসিক্যালি গ্লু দিয়ে, তখন এগুলো ওই প্যারেক দিয়ে গাছের সাথে কিন্তু আটকে রাখতো। ওটা দেখে আমার কাছে মনে হলো এই যে গাছটাতে একটা প্যারেক ঠুকতেছে, নিশ্চয় গাছটার কষ্ট হচ্ছে। তো এই ভাবনা থেকেই মূলত তখন আমার কাছে মনে হলো যে এই যে মানুষের যে বেদনার যে জায়গাটা, সেটা হয়তো গাছের সাথে একটা শেয়ার করার মতো একটা বিষয়। তার সাথে আরেক কিছু বিষয় ছিল, যে যেমন নগরায়নের ফলে যে গাছের যে তার যে অবস্থান, হয়তো দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে একটা হয়তো বড় গাছ ছিল, এখন হয়তো ওখানে একটা বিল্ডিং হবে, সেই গাছটাকে কেটে ফেলে আমরা হয়তো সেখানে বিল্ডিং করতেছি। এই যে ধরেন নগরায়ন বা শিল্পায়নের ফলে প্রকৃতিকে যে আমরা দূরে সরাই দিচ্ছি, হ্যাঁ, আমার এখানে শিল্পায়ন হবে, আমার এখানে নগরায়ন হবে, এখান থেকে প্রকৃতিটা দূরে সরে যাচ্ছে। তো তখন আমার কোনো মনে হলো যে গাছ তো হচ্ছে মানে মূলত তো প্রকৃতিকে রিপ্রেজেন্ট করে, মানুষও প্রকৃতির একটা অংশ, গাছও প্রকৃতির একটা অংশ। এই যে মানে গাছ এবং মানুষের যে পারস্পরিক মেলবন্ধন, আমাদের শ্বাস প্রশ্বাসের সাথে কিন্তু গাছ জড়িত। কিন্তু
আমরা তাকে দূরে সরাই দিচ্ছি। আচ্ছা, এইরকম নানা রকম ভাবনা থেকে আমি তখন গাছ, মানুষ, এই যে বিষয়টা, এগুলো নিয়ে কাজ করা শুরু করি। এরপরে আমি খবর কাগজ নিয়ে আমি একটা সিরিজ এখনো করতেছি, বা তখন শুরু করছি। এটা শুরু করছিলাম আমি 2008 সাল থেকে। আচ্ছা, তো সেখানে আমার প্রথম চিন্তাটা আসলো মাথায়, যে আমাদের এই যে ক্যাপিটালিস্ট সোসাইটি, আমার কাছে মনে হলো যে এই ক্যাপিটালিস্ট সোসাইটি এবং একটা খবরের কাগজ, তার সাথে একটা মিল আছে। মিলটা হচ্ছে এরকম যে সকালে যেমন আমি অনেককে দেখছি, আমরা সবাই খবর কাগজের জন্য খুব একটা আমাদের অতি আগ্রহে থাকতাম, যে সকালে অপেক্ষা দেখা ছিল যাচ্ছে যে একটা। দাঁত ব্রাশ করতে করতেই আমরা খবর কাগজটা নিয়ে এরকম করে পড়তেছি। তো কিন্তু দিন শেষে সেটা আবার রিসাইকেলমেন্টে চলে যাচ্ছে। তখন আমার কাছে মনে হলো যে এই ক্যাপিটালিস্ট সোসাইটিতে মানুষের অবস্থানটাও তাই। সে যতক্ষণ তার মধ্যে প্রোডাক্টিভিটি আছে, সে দিতে পারতেছে, ততক্ষণ তার ভ্যালুটা আছে। সে যখন দিতে পারে না, তখন কিন্তু সে আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে। তো সেই দিক থেকে আমি তখন মানুষ এবং খবর কাগজ, এইখানে এই দুটার ভিতরে একটা ট্রান্সফরমেশন তৈরি করি। তার সাথে আমরা যদি কন্টেম্পোরারি ওয়ার্ল্ডের দিকে তাকাই, সেখানে আমরা দেখতে পাই যে এই যে খবর কাগজ, আর এটা তো হচ্ছে যে মানুষের মত প্রকাশের একটা মাধ্যম। কিন্তু আমরা সারা ওয়ার্ল্ডেই দেখা যায়, যেমন ধরেন আপনি সেই CNN বলেন বা BBC বলেন, যেটাই বলেন, দেখা যাচ্ছে যে একটা নিউজকে তারা একভাবে করতেছে, ইস্টার্ন মিডিয়া একরকম করতেছে। মানে এটার অনেকটা তাদের নিজেদের স্বার্থে তারা এটা ম্যানিপুলেট করে নিচ্ছে, এবং কোথাও তাকে তার যে আসলে যে ভয়েসটা, সেটা যেভাবে যাওয়া দরকার সেভাবে যাইতে পারতেছে না। সেটা নানাভাবে কিন্তু ম্যানিপুলেট হচ্ছে এবং সে বাধাগ্রস্ত হচ্ছে। আপনার ওই আসলে সব দিক যে থেকেই মূলত এই কাজগুলো বিষয়বস্তুর করা। গভীরতা, সেটা এত বেশি গভীর, আমার কাছে মনে হয় আরো অনেক কিছু শোনা যেত এইগুলো সম্পর্কে। কিন্তু একটু জানতেও চাইবো যে আপনার যেহেতু অনেকগুলো গ্রুপ এক্সিবিশন আছে, অনেক গ্রুপ এক্সিবিশন আপনি পার্টিসিপেট করেছেন দেশে এবং দেশের বাইরে, উল্লেখযোগ্য কয়েকটি এক্সিবিশনের কথা যদি বলতেন। অনেকগুলোই তো, এটা তো ধরনের ভাবে সবগুলো বলা সম্ভব না। তবে আমরা গ্যালারি কায়ার তত্ত্বাবধানে 2025 ডিসেম্বরে আমরা থাইল্যান্ডে একটা এক্সিবিশন করি, ব্যাংককে BSCC-তে, তাদের যে ন্যাশনাল যে আর্ট অ্যান্ড কালচারাল সেন্টার, সেখানে এক্সিবিশনটা করি। এবং সেই এক্সিবিশনটা উদ্বোধন, এবং ওটাতে আমি ছিলাম ওখানে। আমি খুব আনন্দিত, এবং ওই প্রদর্শনীতে আমাদের যে ওখানকার যে দর্শকদের যে অ্যাপ্রিসিয়েশন, আমাদের বাংলাদেশের শিল্পকর্ম নিয়ে, তখন মনে হলো যে না, আমরা আমাদের শিল্পকর্ম, আমরা এই যে দেশের গণ্ডি বেরিয়ে যে আমরা একটা অন্য দেশে শিল্পের যে আদান প্রদান, সেটার আসলে ব্যাপকতা বোঝা যায়, এবং এটা একটা দেশকে রিপ্রেজেন্ট করা। যে বেসিক্যালি তো শিল্প, সাহিত্য, এগুলো তো একটা দেশকে রিপ্রেজেন্ট করে, যে একটা দেশের গভীরতা। তো আমি গ্যালারি কায়াকে অনেক ধন্যবাদ জানাই যে গ্যালারি কায়া এরকম একটা প্রদর্শনীর আয়োজন করছিল, এবং গ্যালারি কায়া চেষ্টা করে যে মাঝে মধ্যে বিভিন্ন শিল্পীদেরকে দেশের বাইরে নিয়ে বিভিন্ন গ্যালারি, তারপরে মিউজিয়াম, এগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়া, বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, আর্টিস্টদের সাথে একটা সেতু তৈরি করা। এই জায়গাগুলো গ্যালারি কায়া চেষ্টা করে, দর্শক এবং শিল্পীদের মধ্যে সংযোগ তৈরি করাটাই মূলত গ্যালারির কাজ, এবং গ্যালারি কায়া সেখানে সুন্দরভাবে কাজ করছে। 22 বছর চলে গেল, 22তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গ্যালারি কায়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকে আমাদের আয়োজনে আপনি এসেছেন, সময় দিয়েছেন, এতগুলো কথা শেয়ার করলেন, অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। NTVর সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন ntvnimontrone@ntvpt.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpt.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।